চলো আগের দিন ভেক্টরের কিছুটা পার্ট বলেছিলাম, ঠিক আছে? তো এরপরে নেক্সট যে পার্টটা রয়েছে সেটা করব। আগের দিন পড়েছিলাম কি, যে ভেক্টর যোগ। ভেক্টর যোগ আমরা কয় ভাগে করেছিলাম? তার দুটি সূত্র ছিল, একটা ত্রিভুজ সূত্র, একটা আমরা স্পেশালি ত্রিভুজ সূত্র আর সামান্তরিক সূত্র। এই দুটো আগের দিনে শুরুটা করেছিলাম। ত্রিভুজ সূত্রের জন্য বলেছিলাম, আচ্ছা ত্রিভুজ সূত্র কখন অ্যাপ্লাই হয় বলো তো? না না, একটা একটা কমন পয়েন্টে বলেছিলাম, একটা মাত্র কমন পয়েন্ট থাকবে। কমন পয়েন্টে একটা ভেক্টর ইনসার্ট করবে আর একটা বেরিয়ে যাবে। মানে আমি যদি একটা ত্রিভুজ ড্র করি তাহলে সেটা বোঝা যাচ্ছে। চলো ত্রিভুজ একটা ড্র করি। এটা একটা ভেক্টর। আচ্ছা, এটা একটা ভেক্টর। দেখো এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাতে, এই পয়েন্টটাকে আমরা কমন পয়েন্ট বলবো। ঠিক আছে, এখানে দেখো একটা ভেক্টর মানে এন্ট্রি করছে আর একটা কি বেরিয়ে যাচ্ছে। বোঝা গেছে? এবং এরা একই অর্ডারে আছে দেখো। মানে এর ডিরেকশন এই দিকে, ওর ডিরেকশন এই দিকে। কখনো কি এই ডিরেকশনটা যদি উল্টো দিকে হয়ে যেত তাহলে কিন্তু আমরা ত্রিভুজ এখানে লাগাতাম না। বোঝা গেছে কি যায়নি? একটা কমন পয়েন্ট আমরা দেখব, যেই কমন পয়েন্টে একটা ভেক্টর এন্ট্রি করবে আর একটা বেরিয়ে যাবে এবং এরা একই অর্ডারে থাকবে। তখন যে থার্ড যে আর্মটা থাকবে সেটা এই দুটি ভেক্টরের যোগকে নির্দেশ করবে বলেছিলাম। আর এই দুটি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কোনটা হবে বলেছিলাম বলো তো? বলো। ঠিক আছে, এই ভেক্টরটাকে যদি আমি একটু বাড়িয়ে দেই, জাস্ট প্যারালাল ডিসপ্লেসড করি, তাহলে দুটি ভেক্টরের মধ্যে যে ক্ষুদ্রতম কোণ হবে সেটাই হচ্ছে দুটি ভেক্টরের মধ্যে কোণ। বোঝা গেছে? তার মানে এই পয়েন্টটা অপেক্ষা, এই পয়েন্টটা অপেক্ষা এই পয়েন্টটা ক্ষুদ্রতম। বোঝা গেছে কি যায়নি? তাহলে এই দুটি ভেক্টরের মধ্যে, মানে এই যে এটা যে থিটা হলো, নাম যদি দিই এই ভেক্টরটা এবি, নাম দিলে এই এবি ভেক্টরটার সঙ্গে বিসি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত? বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে ত্রিভুজ সূত্র প্রুফ আমরা শিখেছিলাম। আচ্ছা, এই এবি ভেক্টরকে যদি আমি এ ভেক্টর বলি এবং বিসি ভেক্টরকে যদি বি ভেক্টর বলি আর এসি ভেক্টরকে যদি আমি সি ভেক্টর বলি, তাহলে এই দুটি ভেক্টর অর্থাৎ এ ভেক্টর প্লাস স্মল এ ভেক্টর প্লাস স্মল বি ভেক্টর ইজিক্যাল টু এই দুটি ভেক্টরের যোগ কোনটা? সি ভেক্টরের সঙ্গে ইকুয়াল। এটা আগের দিন আমরা একটু বলেছি। এবং এই সি ভেক্টরের ভ্যালু কত হবে বলো? সি ভেক্টরের যদি আমরা মড নেই, বলো বলো বলো। এই cos থিটাটা কি জিনিস? দ্য অ্যাঙ্গেল বিটুইন ভেক্টর এ অ্যান্ড ভেক্টর বি। বোঝা গেছে? তাহলে এটাই হচ্ছে তাদের রেজাল্টেন্ট বা ভেক্টর যোগ। বোঝা গেছে? এই ভেক্টর যোগ। এরপর আরেকটা ফর্মুলা বলেছিলাম যে দুটি ভেক্টরের মধ্যে, ধরো এই এ ভেক্টর এবং সি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল, একটা অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলটা যদি আমাদের আলফা হয় তাহলে ট্যান আলফা ইজিক্যাল একটা ফর্মুলা বলেছিলাম। হ্যাঁ, ট্যান আলফা ইজিক্যাল টু বলেছিলাম। দেখো একটা জিনিস একটু দেখো, আমার কি সি ভেক্টরটা এ ভেক্টরের সঙ্গে করেছে অ্যাঙ্গেল, এই সি ভেক্টরটা এই ভেক্টরের সঙ্গে অ্যাঙ্গেল করেছে। তাহলে আমরা ফর্মুলা লিখবো, এখান থেকে শুরু করব, যে বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। এইটা আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, এটা আমরা জানি। আচ্ছা, নেক্সট আমি বলবো যে সামান্তরিক সূত্র। ঠিক আছে, চলো। দেখো এই সামান্তরিক সূত্র করতে গেলে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, যে কখন আমরা সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করব।
আগে ত্রিভুজ সূত্রের সময় কি বলেছিলাম যে একটা ভেক্টর এন্ট্রি করলো একটা ভেক্টর বেরিয়ে গেল। সামুদ্রিক সূত্রের ক্ষেত্রে দেখবো যে একটা পয়েন্ট থেকে দুটি ভেক্টর বেরোবে, একটি মাত্র পয়েন্ট থেকে দুটি ভেক্টর বেরোবে। ঠিক আছে, চলো আমি একটা ছবি ড্র করি। ধরো এটা একটা ভেক্টর আর একটা ভেক্টর, দুটো ভেক্টর বেরোলো। আচ্ছা আমি না এই লাইন দিয়ে ড্র করবো, ওয়েট, তাহলে আমাদের একটু ক্লিন মানে ছবিটা ভালো হবে। এটা একটা ভেক্টর আর একটা ভেক্টর এটা। এই দুটি ভেক্টর দেখো এর কমন পয়েন্ট কোনটা, এর কমন পয়েন্ট রয়েছে এইটা, এই পয়েন্ট থেকে দুটো ভেক্টর বেরোচ্ছে। তার মানে এইখানে আমরা কি সূত্র ইউজ করব, সামান্তরিক সূত্র। তখন আমি কি করব, এই যে ভেক্টরটা আছে একে আমি জাস্ট প্যারালাল ডিসপ্লেস করব, একে জাস্ট প্যারালাল ডিসপ্লেস করবো, এটাকে সরাবো 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 সরাবো। বোঝা গেছে, জাস্ট এটাকে আমি সরিয়েছি, একটু বেঁকে গেছে। বোঝা গেছে, এটাকে জাস্ট সরিয়ে দিয়েছি। দেখো তাহলে এই পয়েন্ট থেকে দুটি ভেক্টর বেরিয়েছে, এই ভেক্টরটাকে যদি আমরা প্যারালালি আমি এদিকে ডিসপ্লেস করি কোনো প্রবলেম নেই। বোঝা গেছে, তাহলে এই যে এখন একটা দেখতে পাচ্ছি একটা সামুদ্রিক সৃষ্টি হয়ে গেছে নাকি না। যেই পয়েন্ট থেকে দুটি ভেক্টর বেরোচ্ছে ওই পয়েন্ট থেকে ওই সামুদ্রিকের কর্ণ ড্র করব। ক্লিয়ার, তাহলে এই পয়েন্ট থেকে দুটি ভেক্টর বেরিয়েছে, তাহলে এখান থেকে আমি কর্ণ ড্র করব। এবং যে কর্ণটা ডিনোট করছে ওই সামুদ্রিক মানে এই দুটি ভেক্টরের লব্ধি বা যোগ। বোঝা গেছে, তার মানে এখানে আবার একই রকম নাম দিয়ে দাও, এটা এ ভেক্টর, দেখো এইখানে যদি আবার আমরা ত্রিভুজ সূত্র লাগিয়ে দিই, দেখো এটা আমরা ত্রিভুজ সূত্র পেয়ে গেলাম না, এদিকে একটা ভেক্টর ওইদিকে একটা ভেক্টর, তাহলে এটা তার লব্ধি। বোঝা গেছে কি যায়নি, বোঝা গেছে কি যায়নি, এবং এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত, থিটা। এবং চাইলে আমি এই অ্যাঙ্গেলটা আলফা ধরে নিতে পারি, একই রকম ওই ত্রিভুজ সূত্র লাগিয়ে দেবো। ক্লিয়ার, কখন আমরা ত্রিভুজ সূত্র কাজে লাগাবো, কখন আমরা সামুদ্রিক সূত্র কাজে লাগাবো, এটা শুধু আমার মনে রাখতে হবে, আর ফর্মুলাটা মনে রাখতে হবে। বোঝা গেছে, চলো এবার এর একটা বহুভুজ সূত্র আছে, ভেক্টর যোগের বহুভুজ সূত্র। মানে একটা বহুভুজ আমরা ড্র করব, মনে করো এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। বোঝা গেছে, এইটা হচ্ছে তার কমন পয়েন্ট। ঠিক আছে, ধরো এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর, ই ভেক্টর। তুমি মনে করো যে এ ভেক্টর আর বি ভেক্টর মানে এই পয়েন্ট থেকে এটা ড্র করি, এটা ত্রিভুজ সূত্র হবে, হবে, হবে তো, কারণ এটা তো কমন পয়েন্ট, একটা এন্ট্রি করলে একটা বেরোলো, তো এইটা তার লব্ধি, হ্যাঁ কি না, এই ইয়েলো ডটেড এটা তার লব্ধি। আচ্ছা তাহলে এইগুলো নেই, ধরো এগুলো আর নেই, এটা হলো, তাহলে এটাও দেখো ত্রিভুজ সূত্র হচ্ছে, এটা একটা ভেক্টর এদিকে একটা ভেক্টর, এটা তার লব্ধি। তখন এইগুলো যদি বাদ দেই তাহলে এটা একটা আবার হবে। সবশেষে দেখবে যে এই যে ভেক্টরটা সবগুলো ভেক্টর লব্ধিকে নির্দেশ করে। ঠিক আছে, তাহলে বহুভুজ সূত্রে প্রুফটা আমাদের লাগে না, কিন্তু তবু বহুভুজ সূত্র কখন ইউজ করা হয় বলে ভেক্টর যোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ভেক্টর যোগে কি ত্রিভুজ সূত্র কাজ করে, ভেক্টর যোগের ক্ষেত্রে তোমার সামুদ্রিক সূত্র কাজ করে, এবং
এখানে বহুভুজ সূত্র কাজ করছে। ঠিক আছে, ভেক্টর যোগ এবং ভেক্টর বিয়োগ তো আমরা শিখলাম। এবার কি রয়েছে বলো তো, ভেক্টর গুণ। ভেক্টর গুণ জানো? বলো বলো। হ্যাঁ, ভেক্টর গুণ। ঠিক আছে, আমরা ন্যাচারালি কোনো একটা ভেক্টর, সেটা এ ভেক্টর বলতে পারি। সেটা হতে পারে 2i+3j -6k, হতে পারে এই ভেক্টর, হতে পারে কি পারে না। এর সঙ্গে সিম্পল একটা স্কেলার আমরা গুণ করব। স্কেলার মানে কি বলতো, যার মান আছে যে এনি মানে যে কোনো একটা সংখ্যা, ধরো আমি ধরলাম 6, তাহলে 6a যদি আমি করি, তাহলে 6 2 কত, 12i ক্যাপ প্লাস 7 18j ক্যাপ প্লাস 6 6 36j ক্যাপ কে ক্যাপ। ঠিক আছে, তাহলে এটা সিম্পল মতো গুণ হয়ে গেল, জাস্ট একটা ভেক্টরের সঙ্গে তার একটা স্কেলার গুণ করে দিলাম। বোঝা গেছে কি যায়নি? ক্লিয়ার? কিন্তু একটা ভেক্টরের সঙ্গে আর একটা ভেক্টরের যখন গুণ করব, সেটা এত সিম্পলি হবে না। এটা একটা ম্যাথমেটিক্যাল ব্যাপার আছে, ওইটা একটু বলবো। যদি ভুলে গিয়ে থাকো তাহলে একটু মনে হয়ে যাবে। আর এমনি তো তোমরা যে হয়তো জানো। এটা করলাম ভেক্টরের সঙ্গে একটা স্কেলারের গুণ করলাম। ঠিক আছে, এই ভেক্টর গুণ, এই ভেক্টর গুণ হচ্ছে দুটো টাইপসের। একটা বলা হয় ডট প্রোডাক্ট, আর একটা ক্রস প্রোডাক্ট। মানে কি, ডট গুণফল এবং কি ক্রস গুণফল। ঠিক আছে, এই ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট কি, দুটি ভেক্টরের কথা বলছি। ধরো একটা ভেক্টর এ আর একটা ভেক্টর বি। আমরা ন্যাচারালি ধরো ক্লাস 9 10 আমরা যখন অঙ্ক করতাম, তুমি দেখবে যে a² + b² + 2ab cos থিটা লেখা হয় না। a+b² যদি সূত্র লিখি, a²+2ab+b², এগুলো লিখেছি তো। এটা কখনো কখনো লেখা হয় a²+2ab+b², এরকম ডট দিতাম তো, এটা মানে কি, এটা গুণ বোঝাচ্ছে। আবার কখনো কখনো এরকমও লিখেছি, এটাও গুণ বোঝাচ্ছে। কিন্তু এইটা না ম্যাথমেটিক্সের, আর এখানে ভেক্টর, এটার মিনিং আর এখানে মিনিং রাত দিনের ফারাক। এটার সঙ্গে এটা মিলাবে না। তার মানে আমি এই ডট দিয়েও করতে পারি, এই ক্রস দিয়েও করতে পারি, কিন্তু এখানে ব্যাপারটা একটু ডিফারেন্ট, এর সঙ্গে ওটা মিলাবে না। এটা জাস্ট মনে করিয়ে দিলাম। ঠিক আছে, চলো। এই ডট দিয়ে যখন করব, তার মানে কি দুটি ভেক্টর, দুটি ভেক্টর আমি ধরলাম এ বি, এই দুটি ভেক্টরে যদি আমি ডট করি, তার মাঝে একটা ডট পয়েন্ট হবে। এ ভেক্টর ডট বি ভেক্টর, বোঝা গেছে? দুটি ভেক্টর মধ্যে ডট, বোঝা গেছে নাকি যায়নি? এটার মিনিং কি গো, এটার মিনিং কি? এটার মিনিং আমি একটু তোমাদেরকে বলবো। ঠিক আছে, চলো। এটা একটা ভেক্টর। ঠিক আছে, এই ভেক্টরের সঙ্গে অপর আরেকটা ভেক্টর এরকম ভাবে আছে। আমি ধরলাম এই ভেক্টরটা এ, এই ভেক্টরটা বি, নাম দিলাম। এই ভেক্টরটা কি ভেক্টর এ ডট বি, এর মিনিং হচ্ছে যে এ ভেক্টরের ওপর বি ভেক্টরের কতটা ছায়া পড়েছে। বোঝা গেছে? এ ভেক্টরের ওপর বি ভেক্টরের কতটা ছায়া পড়েছে, বা বলতে পারো এ ভেক্টরের ওপর বি ভেক্টরের কতটা প্রজেকশন। এই প্রজেকশন মানে ছায়া বলতে পারি। মানে ধরো আমি এরকম ভাবে একটা রডকে রেখেছি এতটুকু, আর ওপর থেকে এরকম একটা ছোট্ট রডকে রেখেছি, বা এই রডটাকে রেখেছি। মানে এই আমার হাতের এখান থেকে একটা পয়েন্ট শুরু হচ্ছে এদিকে,
ঠিক আছে, এদিক থেকে এদিকে শুরু হয়েছে আর এইদিকে একটা ডট আছে। এবার আমি কি করব, একটা টর্চ লাইটকে উপর থেকে ফেলবো এই জায়গা থেকে জাস্ট, তখন এর ছায়াটা এখানে পড়বে, হ্যাঁ কি না? একই রকম ভাবে এর ছায়াটা দেখো, অন্য একটা কালি দিয়ে করি। হবে কি হবে না? দেখো এইটার মান কি থিটা, এটা একটা ট্রায়াঙ্গেল ড্র হয়ে গেছে। আমি যদি নাম দেই ও পি কিউ, আচ্ছা কস থিটা মানে কি গো, ভূমি বাই অতিভুজ, এখানে ভূমি কত ও কিউ, অতিভুজ কত ওপি, তাই না? তার মানে ও কিউ ইজিক্যাল টু ওপি কস থিটা, হ্যাঁ কি না? তার মানে হচ্ছে ও কিউর ভ্যালু হচ্ছে ওপি কস থিটা। তাহলে ওপি মানে আবার কি বি ভেক্টর, তো মানে এটাকে আরো ক্লিয়ারলি লিখবো যে, এটাকে আরো ক্লিয়ারলি লিখবো, এই জায়গাটাকে লিখবো যে বি কস থিটা, বোঝা গেছে? তাহলে এ ভেক্টরের দিকে কত বি কস থিটা, এর প্রজেকশন কত বি কস থিটা। তার মানে এ ডট বি মানে এ ভেক্টর ডট বি ভেক্টর, ঠিক আছে, এটার মানে হচ্ছে আমি বলতে পারি যে এ ভেক্টরের এ ভেক্টরের ছায়া বি এর দৈর্ঘ্য, ঠিক আছে। আর আমি এখানে যেটা করেছি সেটা হচ্ছে বি ডট এ, বি ভেক্টরের ছায়া এর উপর এর দৈর্ঘ্য, এটা শুধু বোঝো, জাস্ট বোঝো, তাই না? তাহলে বি ডট এ, এটা কত পেলে, বি ভেক্টরের ছায়া এর উপর কত বি কস থিটা, এর দৈর্ঘ্য এ, আমার টোটাল হচ্ছে কি এ বি কস থিটা, বোঝা গেছে? আমি এখানে যেটা করলাম এইখানটা এটা মানে ধরো এইটা এখানে করলাম, আর এ ডট বি মানে এ ভেক্টরের ছায়া বি এর দৈর্ঘ্য, এটাও দেখো, যদি এই কেসটা তুমি এইভাবে যাচাই করো যে এই ভেক্টরের ছায়াটা ওইদিকে পড়লো, তাই না? তার মানে এটা কত থিটা, তার মানে এইদিকে কি হবে, এটা এদিকে এ ভেক্টর কাজ করছে, এদিকে এ ভেক্টর কাজ করছে, তাহলে এ কস থিটা, ওদিকে বি, তাহলে এটা হতো এ কস থিটা বি, আলটিমেট তো হতো এ বি কস থিটা। বোঝা গেছে কি যায়নি? বোঝা গেছে কি যায়নি? তাহলে এ ডট বি আর বি ডট এর মানে অ্যাকচুয়ালি ভ্যালুটা আমাদের সেমই আসবে, বোঝা গেছে? আর একটা জিনিস দেখো যে এই থিটাটা, এই থিটাটা কি গো, যে এ ভেক্টর এবং বি ভেক্টর মধ্যে মধ্যবর্তী অ্যাঙ্গেল, ঠিক আছে। তাহলে এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা, আমরা জানতে পেরে যাচ্ছি, ক্লিয়ার? চলো, তাহলে এ ডট বি ইজ ইকুয়াল টু এ কস থিটা, এই এ মানে এর ম্যাগনিটিউড, এ ভেক্টরের ম্যাগনিটিউডকে আমরা এ বলছি, বি ভেক্টরের ম্যাগনিটিউডকে শুধু বলছি, ম্যাগনিটিউড মানে শুধুমাত্র মান, আর কস থিটা তো তোমরা জানো, বোঝা গেছে? অ্যাকচুয়ালি দেখো, এইটা যদি আমরা জেনে যাই তার মানে ভাবে দেখো যে এই দিকে তো এক্স অ্যাক্সিস, এই দিকে তো ওয়াই অ্যাক্সিস, এবং এই দিকে যদি জেড অ্যাক্সিস কাজ করে, এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর মান কত আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর কি জে ক্যাপ, আর জেড অ্যাক্সিস বরাবর কে ক্যাপ, তাহলে এই দিক বরাবর ইউনিট ভেক্টর আই ক্যাপ, এই দিকটা জে ক্যাপ, আর এই দিকটা কি কে ক্যাপ, বোঝা গেছে কি যায়নি? আচ্ছা দুটি ভেক্টর ধরো, একটা আই ক্যাপ আর জে ক্যাপ, এটাও তো একটা ইউনিট ভেক্টর মানে একটা ভেক্টর, এই দুটি ভেক্টর মধ্যে অ্যাঙ্গেল কত গো, 90 ডিগ্রি, বোঝা গেছে কি যায়নি? তার মানে আই ডট জে, যে এই দুটি ভেক্টর মধ্যে যদি আমি ডট করি তাহলে আই ভেক্টরের মান জে ভেক্টরের মান ইন্টু কস থিটা, আই ভেক্টরের মান কি কত, আই ভেক্টর 1 করে ইউনিট ভেক্টর, তাহলে 1, তারপরটা আবার 1, তারপরে কস থিটা কস 90, কস 90 ভ্যালু কত 0, তার মানে আই ডট জে 0 হবে, আই ডট কে 0 হবে, ঠিক আছে, জে মানে ডিফারেন্ট হলেই 0 হয়ে যাবে,
আই ডট আই 1 হবে, জে ডট জে 1 হবে, কে ডট কে 1 হবে। আর যদি ডিফারেন্ট হয় আই জে মানে আই ডট জে, জে ডট কে, ঠিক আছে, আই ডট কে সবগুলো কি হবে, 0 হয়ে যাবে। ঠিক আছে, চলো দেখো এটা কেন শেখালাম সেটা একটু আমাদের কাজে লাগবে। একটা এ ভেক্টরের মান আমি ধরলাম যে এক্স আই ক্যাপ, এক্স ওয়ান আই ক্যাপ, ওয়াই ওয়ান জে ক্যাপ প্লাস জেড ওয়ান কে ক্যাপ হতে পারে। একটা বি ভেক্টর যদি আমি করি এক্স টু আই ক্যাপ প্লাস ওয়াই টু জে ক্যাপ প্লাস জে টু কে ক্যাপ। তাহলে এ ডট বি কে যদি আমরা বসাই, এ ডট বি কে যদি আমরা বসাই, এ ভেক্টরের ভ্যালুগুলো এক্স ওয়ান আই ক্যাপ প্লাস ওয়াই ওয়ান জে ক্যাপ প্লাস জেড ওয়ান কে ক্যাপ বোঝা গেছে, ডট এক্স টু আই ক্যাপ প্লাস ওয়াই টু জে ক্যাপ প্লাস জেড টু কে ক্যাপ। তুমি গুণ করে দেখো, এটার সঙ্গে যখন তুমি এটা করবে দেখো আই ক্যাপ আর আই ক্যাপ আছে না, আই ক্যাপ ডট আই ক্যাপ কি হয় 1, তাহলে হবে এক্স ওয়ান এক্স টু, এর সঙ্গে এটা করলে তো 0 হয়ে যাবে, এর সঙ্গে ওটা করলে তো 0 হয়ে যাবে, কারণ আই যে আই কে সব 0 হয়। একই রকম এদিকেও হবে ওয়াই ওয়ান ওয়াই টু প্লাস জেড ওয়ান জেড। জাস্ট সিম্পল যে সংখ্যাগুলো থাকবে সেগুলোর যোগ মানে সেগুলোকে গুণ করে দেবে। খেয়াল রাখবে মানে তোমার প্লাস মাইনাস সবসময় খেয়াল রাখবে, প্লাস মাইনাসে যদি মাইনাস হয়ে যায় কিন্তু গুণটা ঠিকঠাক ভাবেই করবে, প্লাসে মাইনাসে মাইনাস এটা তো জানো, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়। এরকম টাইপের কি কোনো একটা অঙ্ক দেবো, দেবো, ঠিক আছে। এইটা আর এইটা গুণ করো, এটা 2 এখানে 1 আছে, কত হবে 2, এটা 2 এখানে 3 মানে 3 এখানে 2, মাইনাস 6 কেন প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 4, 10 থেকে 2 গেলে -8, ঠিক আছে, -8 তো আবার এসছে, জাস্ট ইজি। দেখো এইখান থেকে আরো একটা জিনিস আমাদের জানতে পারো, এ ডট বি, এটা একটা অঙ্ক তো হয়ে গেল। দেখো এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু কি জানি, এ বি কস থিটা, ঠিক আছে। যদি থিটার ভ্যালু 0 হয় তখন এ ডট বি এর ভ্যালু কত হবে, এ ডট বি ইজিক্যাল টু এ বি, ঠিক আছে। তার মানে বলবে যে একটি মানে দুটি ভেক্টর এক রেখীয়, বুঝবো কি করে, থিটাটা 0 হয়েছে কিনা চেক করবো। তার মানে কস থিটা ইজিক্যাল টু এখান থেকে পেয়ে যাবো cos থিটা ইজিক্যাল টু এ ডট বি বাই এ বি। তার মানে দুটি ভেক্টর মধ্যে অ্যাঙ্গেল বের করানোর সময় এই ফর্মুলাটা লাগাবো, বোঝা গেছে কি যায়নি। দুটি ভেক্টর মধ্যে যখন অ্যাঙ্গেল বের করব তখন আমরা এই ফর্মুলাটা লাগিয়ে নেব, বোঝা গেছে। সেখান থেকে আমরা থিটাটা বের করে নিতে পারবো। যদি থিটাটা 0 হয় তাহলে কি বলবো, দুটো ভেক্টর একই রেখা বরাবর আছে। যদি থিটাটা 180 হয় তাহলে এ ডট বি মানে কি গো, মাইনাস এ বি হবে, কারণ কস 180 ডিগ্রির মান কত -1, বোঝা গেছে কি যায়নি। আর একটা কন্ডিশন, যদি থিটাটা 90 ডিগ্রি হয়, যদি থিটাটা 90 তাহলে এ ডট বি ইজিক্যাল টু 0, হ্যাঁ কিনা। এই কন্ডিশন থেকে প্রচুর অঙ্ক আসে যে দেখাও দুটি ভেক্টর পরস্পর লম্ব, ঠিক আছে। মানে দেখাও মানে তোমাদের তো আর এরকম আসবে না, তোমাদের তো জাস্ট এমসিকিউ আসবে। তখন তোমরা চেক করবে যে দেখে বলবে যে এ ভেক্টর ইজিক্যাল টু 2i প্লাস 3j মাইনাস 4k, বি ভেক্টর ইজিক্যাল টু i মাইনাস j প্লাস 3k, এই দুটি ভেক্টর কি পরস্পর লম্ব। তোমরা চেক করবে যে এ ডট বি এর ভ্যালু যদি 0 হয় তখন বলবে লম্ব, আর যদি 0 না হয় তাহলে বলবে লম্ব নয়। ওইটুকু একটু চেক করে নিতে হবে, বোঝা গেছে কি যায়নি। হ্যাঁ, তাহলে আপাতত এটা হয়ে গেল, ডট প্রোডাক্ট হলো, এবার আমি যাব ক্রস প্রোডাক্ট। ভেক্টর ক্রস গুণফল বা ভেক্টর ক্রস প্রোডাক্ট।
জানো তোমরা, জানো তো দুটি ভেক্টরকে আমরা ক্রস সাইন দিয়ে লিখবো, ঠিক আছে? এই দুটি ভেক্টরের ক্রস এটা আমরা কখন অ্যাপ্লাই করব? এটা ভালোভাবে মনে রাখো যে দুটি ভেক্টরের ক্রস প্রোডাক্ট আমরা তখন ইউজ করব যদি দুটি ভেক্টর একই তলে থাকে, ঠিক আছে? দুটি ভেক্টর যদি একই তলে থাকে, যে কোনো দুটি ভেক্টর ধরো এই এক্স ওয়াই প্লেনে আছে, ঠিক আছে? যে কোনো এরকম একটা তল আছে, তার মধ্যে দুটি ভেক্টর আমি ড্র করলাম, এটা একটা আর এটা একটা। প্রত্যেকটা ভেক্টরের নাম আমি আলাদা করে দিয়ে দিলাম, এটা ধরো এ ভেক্টর, এটা বি ভেক্টর, একই তলে আছে। বোঝা গেছে কি যায়নি? তার মানে ধরো এই যে টেবিলটা টেবিলটা আছে না, টেবিলের একটা টেবিলটার সারফেসটাকে আমরা তো কি বলবো, 2D সারফেস, এক্স অ্যাক্সিস আর একটা ওয়াই অ্যাক্সিস। এই টেবিলের ওপর ধরো দুটো ভেক্টর কাজ করছে, একটা টেবিলের ওপর দুটো ভেক্টর কাজ করছে, দেখো কাজ করছে। এই দুটি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল যদি আমাদের থিটা হয়, এই দুটি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে এদের ক্রস প্রোডাক্ট এটা এই যে এদের ক্রস প্রোডাক্ট এবং এর ডিরেকশন সবসময় কি করবে, এই তলের সঙ্গে লম্ব দিকে হবে। বোঝা গেছে? আচ্ছা, এই জিনিসটাকে আর একটু ক্লিয়ারলি বলবো, এর ছবিটা পিন করছি। তাহলে এটা একটা সামান্তরিক, এর একটা তল আছে, এই দিক বরাবর একটা ভেক্টর কাজ করছে আর এই দিক বরাবর একটা ভেক্টর কাজ করছে। এই দুটি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত, থিটা। তাহলে এই যে এই ভেক্টরটাকে যদি আমি এ ভেক্টর বলি এবং এই ভেক্টরটাকে যদি বি ভেক্টর বলি, তাহলে এ ক্রস বি, এই দুটি ভেক্টর ইকুয়াল টু সি। এই সি ভেক্টরটা হচ্ছে এই যে সামান্তরিক টাচের ক্ষেত্রফলকে নির্দেশ করবে এবং সি ভেক্টরের দিক মানে সি ভেক্টরের ডাইরেকশন হবে এই যে সারফেসটা তার সঙ্গে লম্ব। বুঝলে? মানে বলতে চাইছে যে এটা একটা সারফেস, এটা একটা, দেখো এখানে না একটু তোমাদের হয়তো ইন্টারেস্ট কম লাগছে নাকি, কম লাগছে? জাস্ট ম্যাথমেটিক্স পুরোটাই, ম্যাথমেটিক্স মানে পুরোটাই তোমাকে অঙ্ক করতে হবে, এর সঙ্গে তুমি যে বাস্তবের ফিজিক্সের অ্যাপ্লিকেশন এগুলোকে জেনে তুমি কাজে লাগাতে পারবে। দেখো একটা যদি এরকম সামান্তরিক থাকে এবং তার সন্নিহিত দুটি বাহু যদি দুটি ভেক্টরকে নির্দেশ করে এবং তাদের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে এর ক্রস বি মানে এই দুটি ভেক্টর যদি আমি ক্রস প্রোডাক্ট করি, তখন দেখতে পাবো এর ক্ষেত্রফলটা পাবো আর ডিরেকশনটা হবে এই দুটি ভেক্টরের সঙ্গে পারপেন্ডিকুলার। বোঝা গেছে? দেখো এ ক্রস বি এবং এর ডিরেকশনটা আমরা এখানে মানে কি করব, মানে অ্যাকচুয়ালি 2D তে ড্র করেছি। তোমরা একটু ইমাজিন করো, এই ধরো আমার এইদিকে একটা ভেক্টর কাজ করছে আর এইদিকে একটা ভেক্টর কাজ করছে এই দিক বরাবর, দেখো এইদিকে দেখো। তাহলে এই ভেক্টরটা যদি এ হয়, সরি এই ভেক্টরটা যদি এ হয় আর এই ভেক্টরটা যদি বি হয়, তাহলে এ ক্রস বি এর ডিরেকশন হবে ডান হাত দিয়েই শুধু করব, এ থেকে বি এর দিকে, এ থেকে বি এর দিকে, মানে উপরের দিকে হচ্ছে ডিরেকশন এই যে বোঝা গেছে? কারণ এদিকে একটা ভেক্টর এদিকে একটা ভেক্টর যদি কাজ করে, এদিকে ধরো এ ভেক্টর আর এদিকে বি ভেক্টর, আমি হাত এই পয়েন্টটাতে নিয়ে যাব, এ ক্রস বি, এ থেকে বি এর দিকে, তার মানে বি ক্রস এ কোন দিকে, সঙ্গে সঙ্গে ডান হাতে বি থেকে এর দিকে নিয়ে যাব, নিচের দিকে। আমি ধরো এ ক্রস বি উপরের দিকে, অ্যাকচুয়ালি 2D তে এরকম হচ্ছে, আমি এখানে কি করব ড্র করেছি, বোঝা গেছে? তাহলে এ ক্রস বি, এই এ ক্রস বি এর ম্যাথমেটিক্যাল কি কি কারুকার্য আছে সেটা আমরা করি। চলো একটু ধৈর্য ধরে শিখলেই পারবে, কারণ তোমার হয়তো মনে হতে পারে যে বাস্তবের ফিজিক্সের সঙ্গে রিলেশন কোথায়, এটা তো ম্যাথমেটিক্যাল ফিজিক্স, তাই না? চলো ধরো এ ভেক্টর এর মান ধরলাম 2i প্লাস 3j মাইনাস 4k, আর বি ভেক্টর ইজ ইকুয়াল টু 6i মাইনাস 6j প্লাস 8k।
বোঝা গেছে কি যায়নি? এর আমি যদি ক্রস প্রোডাক্ট করি তখন কি হবে? এখানে কোশ্চেন হলো বোঝা গেছে? ক্লিয়ার? এবার এই ক্রস প্রোডাক্টের সময় তোমরা ম্যাট্রিক্স রুল জানো? ম্যাট্রিক্স রুল দিয়ে হয়ে যাবে। চলো কিভাবে কি করতে হয় অলরেডি জানো। a ক্রস b ভেক্টর ইকুয়াল টু ম্যাট্রিক্স রুলস i ক্যাপ j ক্যাপ k ক্যাপ, ঠিক আছে? 2 3 -4, 2 3 -4, 6 -6 8। বোঝা গেছে? আচ্ছা, এটা করতে পারবে তোমরা? ভুলে গেছো নাকি জানো? জানো? ঠিক আছে, চলো নিজেরা করো, আমি আমার সঙ্গে মিলাবে। i কে এই সবাই জানো তো? তুমি জানো? জানো জানো জানো? ঠিক আছে। এটা এসছে? হ্যাঁ, এই প্লাস মাইনাস ভুল হলে বলবে। এটা এসছে সবার? তোমার এসছে? এসছে এটা? তুমি তুমি এসছে এটা? এটা এসছে? দেখো কি করতে হয় আমি তোমাকে বলছি। আইটাকে ধরলে তার মানে আই আর জেটাকে এই লাইনটা আর এই লাইনটাকে বাদ দিয়ে দেবে। আসলে হবে না তো। কার মাইনাস 40 এসছে? ওইখানে একটু ভুল আছে তো, দেখো। আই এদিকটা ধরবে আর যে এই লাইনটা আর এই লাইনটাকে আমরা ঢাকা দিয়ে দেবো, যেহেতু আমরা আইটাকে ধরেছি। তারপরে ও সরি সরি, হ্যাঁ হ্যাঁ -40। চলো এবার দেখো এই দিকটা আর এই লাইনটাকে আমি যদি ঢাকা দিয়ে দিই তখন কি থাকবে? এটা 8 3 24, ঠিক আছে? মাইনাস অফ এই দুটোকে গুণ করলে কত? +24। তারপরে -24 এখানে গুলাবে না, প্লাস জে দেবে, ঠিক আছে? তোমরা হয়তো মাইনাস দিয়েছো নাকি? হ্যাঁ, ভুল কিছু নেই। তোমরা যেটা জানো সেটাও ঠিক। দেখো যখন আমরা জে নিয়েছি আমি কি করেছি? সবগুলোতে প্লাস সাইন দিয়েছি, জে নিয়েছি। আমি যাই যে ইউনিট ভেক্টরটা নেই তারপর থেকে ক্যালকুলেশন করি। তার মানে কি? যখন আমি আই লিখলাম তখন আমি এটা 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 করেছি। জে নেব যখন তখন তার পরে কে? এইটা। যখন আমি জাস্ট জে নিয়েছি, যখন আমি জে নিয়েছি প্লাস জে নিয়েছি তখন তারপরের ভেক্টর কোনটা? এইটা। এটা থেকে শুরু করব, এটা 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 এটা। কে যখন নিয়েছি তারপরের ভেক্টর কোনটা? এটা 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 এটা। বোঝা গেছে? এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে? এবার অ্যাকচুয়ালি এ ক্রস বি তখন তো শিখেছিলাম এ ডট বি ইজিক্যাল টু মড এ মড বি বা এ বি কস থিটা। এটা এ ক্রস বি মানে সেটা একটু বলে দেই যে এ ক্রস বি ভেক্টর ইজিক্যাল টু মড এ মড বি সাইন থিটা। ভালো করে মনে রাখবে এই সাইন থিটা কখন হয়? ক্রসের সময়, আর ডট প্রোডাক্টের সময় কস থিটা। ঠিক আছে? ঠিক আছে। যারা দিল্লি ক্যাপিটালের সমর্থক আইপিএল এ বেশি মনে রাখবে ডট প্রোডাক্ট আর কস থিটা। ঠিক আছে? আচ্ছা, এই মড এ মানে কি? শুধু এ, কারণ জাস্ট ভ্যালু। মড বি মানে কি? শুধু বি। এখানেও ঠিক একই রকম, যদি এ ক্রস বি এর ভ্যালু বাই এ বি যদি সাইন থিটা হবে তো নিশ্চয়ই এখানে এই ফর্মুলা থেকে, ঠিক আছে? এই সাইন থিটা হবে। যদি এই থিটার ভ্যালু 90 ডিগ্রি হয় বা সাইন থিটার ভ্যালু কত গো? সাইন 90 ভ্যালু কত? 1। ঠিক আছে? সাইন 90 ভ্যালু কত? 1। এখান থেকেও কিন্তু অ্যাঙ্গেলটা ফাইন্ড করতে পারবে। এটা টাফ হবে, তার থেকে আমার ডট প্রোডাক্টটা ইজি হয়ে যাবে। বোঝা গেছে? বোঝা গেছে? চল
পুরো হুবহু সিলেবাস কিন্তু তোমাদের নেই, পুরো হুবহু একদম সিলেবাস নেই। দেখো তার মানে আমরা জানলাম ভেক্টর যোগ, ভেক্টর বিয়োগ, ভেক্টর গুণ, ভেক্টর গুণের দুটো পার্ট, আর বিশেষ কিছু নেই। আর একটা তোমাদের একটা আপেক্ষিক বেগ, আপেক্ষিক ত্বরণ এরকম কথা আছে। আচ্ছা, আপেক্ষিক জিনিসটা কি বলতে পারবে? এই পেনটা বড় না ছোট? বলো। কি? স্বাভাবিক পেনের তুলনায় বড় হচ্ছে? মানে অন্য কিছু সাপেক্ষে যদি বলি যে হাতটা সাপেক্ষে দেখো এটা ছোট, এই আঙুলটা সাপেক্ষে এটা বড়, মানে কারো একটা রেসপেক্ট আমরা বলবো, সেটাই বলছে আপেক্ষিক। বোঝা গেছে কি যায়নি? তার মানে আমি যদি সাইকেল চালিয়ে যাই, আমি যদি বাইক চালাই, আমি যদি কার চালাই, আমার পেছনে বা আমার সামনে তুমি সাইকেল, বাইক বা কার চালাচ্ছ, মানে ধরো দুজনেই বাইক চালাচ্ছি, আমি ওইদিকে বাইকে যাচ্ছি, তুমি এদিকে যাচ্ছ, ঠিক আছে? বা তুমি পেছনে আছো, তুমি আমাকে দেখবে কি সামথিং কিছু একটা ভেলোসিটিতে এগিয়ে আছি আমি, আর আমি তোমাকে দেখবো কিছু একটা ভেলোসিটিতে তুমি পিছিয়ে আছো। আমার রেসপেক্টে আমি দেখবো তুমি পিছিয়ে আছো, তোমার রেসপেক্টে তুমি আমাকে দেখছো এগিয়ে আছো। কে কোন রেসপেক্টে দেখছে সেটাই কথা। একই রকম বেগের ক্ষেত্রে হলো, ত্বরণের ক্ষেত্রে কি আমি কত রেসপেক্টে, মানে তোমার আমার রেসপেক্টে তুমি কত ত্বরণে এগিয়ে আছো, বা আমার রেসপেক্টে তুমি কত ত্বরণে পিছিয়ে আছো। ধরো ভি অফ এ বি এর ভেক্টরের মানে হচ্ছে, এটা আপেক্ষিক বেগের কথা বলছে, ঠিক আছে? মানে ভি এ ভেক্টর মাইনাস ভি বি ভেক্টর, মানে কি বি ভেক্টরের সাপেক্ষে এ ভেক্টরের মান। এটা যদি ভি বি এ হয়ে যায় তখন একই রকম ভি বি মাইনাস ভি এ হবে। বোঝা গেছে? আচ্ছা, আর একটা কি, একই রকম ত্বরণের ক্ষেত্রে ত্বরণ, ত্বরণ কি অ্যাসিলারেশন, এটাকে বলছে ত্বরণ। তার মানে অ্যাসিলারেশন এ মাইনাস অ্যাসিলারেশন, বোঝা গেছে? কার সাপেক্ষে কি হবে? আচ্ছা, এই মাইনাস গুলো করতে পারবে? মাইনাস গুলো করতে পারবে? সাবস্ট্রাক্ট গুলো পারবে? দেখো ভেক্টর যোগের মতোই কিন্তু এটা, শুধুমাত্র ডিরেকশনটা আলাদা হবে। দেখো একটু বলে দিই আমি। ঠিক আছে, এটা যদি আমাদের দুটো ভেক্টর হয়, এইটা এ ভেক্টর, এইটা বি ভেক্টর, এখানে আমরা সামান্তরিক সূত্র লাগাবো যদি ভেক্টর যোগ করি, না ত্রিভুজ সূত্র লাগাবো? সামান্তরিক সূত্র। তার মানে এটাকে জাস্ট প্যারালাল ডিসপ্লেসের দিকে করব, হ্যাঁ কি না? কি ঠিক আছে, বেঁকেছে ঠিকঠাক? ঠিক আছে, তাহলে এখানে যখন হয়ে গেছে, তাহলে এর লব্ধিটা এইদিকে কাজ করবে। বোঝা গেছে? হ্যাঁ কি না? এর লব্ধিটা এইদিকে কাজ করছে। তাহলে এইটা বি ভেক্টর, এ ভেক্টর, এটা একটা বি ভেক্টর, এই লব্ধিটাকে সি ভেক্টর বলছি, মানে কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর। বাট আমি চাইছি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, করে পাবো? করে পাবো? আচ্ছা, এই কথাটাকে আমি লিখতে পারি এ ভেক্টর প্লাস অফ মাইনাস বি ভেক্টর, লেখা যেতে পারে? এটা তো আমরা ম্যাথামেটিক্সে ছোটবেলা থেকে জানি। তার মানে মাইনাস বি ভেক্টর কোন দিকে? এই দিকে যদি প্লাস বি ভেক্টর কাজ করে, মাইনাস এইদিকে যদি প্লাস বি ভেক্টর কাজ করে, তাহলে মাইনাস বি ভেক্টর নিচের দিকে কাজ করবে, হ্যাঁ কি না? কারণ ভেক্টর মানে কি ডিরেকশনটা উল্টো হয়ে যাবে তো। একটু সোজা করে দেখো ঠিকঠাক এঁকেছি না? হলো না? তাহলে এই দিকটা হচ্ছে কি গো মাইনাস, হচ্ছে মাইনাস বি ভেক্টর। দেখো এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টরকে যদি এইগুলো নেই ধরো, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, ঠিক আছে?
এই দুটো ভেক্টরকে যদি আমরা যোগ করি তাহলে ডিরেকশন এইদিকে হবে তো, তাই কি না? কারণ সামান্তরিক সূত্র, সামান্তরিক সূত্র আমি কি বলেছি, একে জাস্ট, আচ্ছা এর ঠিক আছে, এই দুটো অ্যাঙ্গেল হলো। এবার আমি কি করব, এখান থেকে আমি কি করব, সামান্তরিক ড্র করব, ড্র করলাম এই সামান্ত, এবং যেই পয়েন্ট থেকে দুটি ভেক্টর বেরিয়েছে সেই পয়েন্ট থেকে একটা বিপরীত দিকে কি ড্র করব, কর্ণ বলেছিলাম। এটা এইটা দিয়ে করি ভালো হবে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। এইখান থেকে এইটার যে অ্যাঙ্গেল, এইখান থেকে এই অ্যাঙ্গেলটাও সেম হয়, বোঝা গেছে? দেখবে মানে, এবং কি মনে রাখবে যে এই ভেক্টরটা মানে এই অ্যাঙ্গেলটা এ প্লাস বি এবং এ মাইনাস বির মধ্যে অ্যাঙ্গেল হয় 90 ডিগ্রি। পরীক্ষায় প্রচুর কোশ্চেন আসে এ প্লাস বি ভেক্টর এবং এ মাইনাস বি ভেক্টর মধ্যে কোণ কত, 90 ডিগ্রি। বা বলতে পারে এ প্লাস বি ভেক্টর এ মাইনাস বি ভেক্টর পরস্পর লম্ব, সমান্তরাল, সরলরৈখিক, কেন তেন আসবে, কোনোটাই নয়, সবগুলোই আনসার দিতে পারবে, ঠিক আছে? আপাতত ভেক্টর এখানে কমপ্লিট। আচ্ছা, এর পরের যে একটা চ্যাপ্টার আমরা শুরু করব সেই চ্যাপ্টারটা হচ্ছে নিউটনস ল অফ মোশন, মানে নিউটনের গতিসূত্র। ক্লাস 9-এ তোমরা এটা ভালো করে পড়েছো, একদম ক্লাস 9-এ আরেক মানে শুরুতে পড়েছো, 7-এ খুব সুন্দর করে পড়েছো, বোঝা গেছে? এবার বাই চান্স যদি ওইখানে একটু আধটু ডাউট থেকে থাকে, আমাদের পরীক্ষার জন্য তো আমাদেরকে তৈরি হতে হবে, কেমন টাইপের কোশ্চেন আসে, কেমন টাইপের অসুবিধায় আমরা পড়ি, কিভাবে সলভ করি, ঠিক আছে? এই চ্যাপ্টারগুলো তোমরা 9-এ বা 10-এ 11-12-এ তার চেয়ে একটু ভাস্ট ভার্সনে পড়েছো, ঠিক আছে? যারা যেই ফেই হয়তো দিয়েছো বা দেওয়ার চেষ্টা করছো বা দাওনি, দু একটা কোশ্চেন দেখেছো, তোমাদের সেগুলো একটা আইডিয়া আছে, কিন্তু এখানে তোমাদেরকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। যা জানো সেই জ্ঞান প্লাস আমরা যতটুকু দেবো, তারপরে বাকিটা পুরোটা প্র্যাকটিসের উপর। কোশ্চেনের ধরন দিন দিন বদলাচ্ছে, একদম সোজা সাপটা কোশ্চেন ডাইরেক্ট টিক মেরে দেবো এইগুলো কিন্তু ডিরেক্ট হচ্ছে না। যত দিন যাচ্ছে, যত সময় বদলাচ্ছে, কোশ্চেন মানে কোশ্চেনের টাইপ বদলাবে, কোশ্চেন একটু কঠিন হবে ধীরে ধীরে, এত সহজেই শর্টকাটে সব হয়ে যাবে তা নয়। কারণ এই যে চাকরিটা তোমরা পাবে, এই চাকরিটার বেতন কিন্তু অনেকটা হাই, চাকরির বেতন অনেক হাই, জানো তো কত বেতন? হ্যাঁ, বিএসসি নার্সিং যারা পায় তাদের বেতন কত জানো তো? মানে 45+ বেতন পাবে। অতএব পড়াশোনাও তোমাদেরকে সেভাবে করতে হবে, ঠিক আছে? এবং এটা কত বছর, এখন তোমাদের বয়স 18-19 বছর বয়স হবে ম্যাক্সিমাম, 18, 4 বছর, 22-23 বছর বয়সেই চাকরি পেয়ে, বুঝা গেছে? 23 বছর বয়সে যদি চাকরি পাও, 37 বছর চাকরি করবে, মানে যখন রিটায়ার্ড করবে তখন কত টাকা বেতন হবে বুঝতে পারছো? টাকাটা ইম্পর্টেন্টও আছে, এবং তোমার প্রফেশন, চাকরি পাচ্ছ, মানসিক শান্তি, একটা প্রতিষ্ঠা পাবে, ঠিক আছে? চলো। আচ্ছা, নিউটনের গতিসূত্র, আমরা নিউটনে কিন্তু অনেক সূত্রের কথাই জানি, আপেল পড়ার কথাটা জানি, সেটার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই মানে আপেল পড়া থেকে এই গতিসূত্র আসেনি, এই গতি নিয়ে যে কথাগুলো বলেছিলেন, যে ঘটনাগুলো বলেছিলেন বা গতিগুলো নিয়ে যে আলোচনা করেছেন, 3টা গতিসূত্র দিয়েছিলেন, সেগুলো নিয়ে আমরা বলবো। এই নিউটনের গতিসূত্র শুরুর আগে তোমরা যদি ক্লাস 9-এর যে ধারণা ছিল বল গতি চ্যাপ্টারের, বল কি, কোনো বস্তুকে যা প্রয়োগ করলে তার বস্তুর যদি সরণ হয় বা সরণ হওয়ার চেষ্টা করে, বা তার শেপ চেঞ্জ হয় বা শেপ চেঞ্জের চেষ্টা করে, এরকম বলেছি। তারপরে তোমার স্থিতি কি, গতি কি, মানে বাইরের সারাউন্ডিংস এর সাপেক্ষে বা কোনো কিছু সারাউন্ডিংস এর সাপেক্ষে যদি কোনো বস্তু স্থির অবস্থায় থাকে তাকে কি বলবো, স্থির। সারাউন্ডিংস এর সাপেক্ষে যদি সেটা গতিশীল থাকে তখন তাকে কি বলবো, গতি। এবার স্থিতি এবং গতি আপেক্ষিক, মহাবিশ্বে কোনো কিছু নয়, কোনো কিছুই গতিশীল নয়, সবকিছু আপেক্ষিক, মানে কার রেসপেক্টে। যেমন আজকে আমি তোমাকে রেস্টে দেখছি, কিন্তু হাত থেকে একদম দেখছে আমার পৃথিবীতে মুভ করছে, দেখছে আমরা ধীরে 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 মুভ করছি, বোঝা গেছে তো? হ্যাঁ, তাহলে স্থিতি, গতি, আপেক্ষিক এগুলো আমরা জানি। চলন গতির কথা শুনেছি, বক্রগতির কথা পড়েছি, চলন গতি, বক্রগতি, তারপরে তোমার ঘূর্ণন গতি, ঘূর্ণন অক্ষ থাকবে, বৃত্তীয় গতি, এগুলো সব জেনেছি। এই তারপরে গতি সম্পর্কিত
স্যার আইজ্যাক নিউটন তিনি গতিসূত্র দিয়েছেন। ঠিক আছে, এই গতিসূত্রের মধ্যে প্রথম গতিসূত্র কি বলেছেন? প্রথম গতিসূত্র যদি মনে না থাকে আমি বলে দিচ্ছি, বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির, গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল রেখায় গতিশীল। চিরকাল সমবেগে সরলরেখায় গতিশীল। ঠিক আছে, সমবেগ এবং সরলরেখায়। তুমি ভেবে দেখো, যদি এই বস্তুটাকে আমি এখানে রেখে দিই এবং আমরা চলে যাই 10 বছর, কেউ এখানে ফোর্স দিল না, এসে দেখবো কি এই বস্তুটা এখানে আছে? স্থির বস্তু চিরকালই স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখায় গতিশীল। মানে তুমি যদি সাইকেল চালাচ্ছ, এই সময় আর প্যাডেল তুমি না করো, নিউটনস ল কাজ করে গেল। তার মানে তুমি সারাদিন ওই সরল রেখা বরাবর চলতে থাকবে। তুমি বলবে না স্যার, রাস্তার মাঝে ডিভাইডার থাকে। হ্যাঁ, ডিভাইডার তো থাকা যাবে না, কেন? তো বাধা সৃষ্টি করছে, মানে বল দিচ্ছে। আর আমাদের নিউটন গতিসূত্রে কি বলেছে? বাইরে থেকে বল দেওয়াই যাবে না। তুমি বলবে স্যার তবুও থেমে যাবে কেন? ঘর্ষণ বল বাধা দিচ্ছে না, কোনো বলই কাজ করবে না। বোঝা গেছে কি যায়নি? তাহলে চিরকাল সমবেগে সরলরেখায় সে চলতেই থাকবে। আর বাইরে থেকে যদি না বল দাও, ওর বলে মানে বেগ বৃদ্ধি হবে বা কি করে? আমরা সাইকেল চালাচ্ছি স্পিডটা বাড়েই কি করে? প্যাডেলটা বেশি জোরে দেই, মানে একটা বাইরে থেকে অতিরিক্ত বল দিচ্ছি। ওই বলটা যদি না দেই তাহলে ওর বেগের পরিবর্তনই হবে না, অর্থাৎ ত্বরণ হবে না। চিরকাল সমবেগে এবং সরল রেখা বরাবর যাবে। সরল রেখা বরাবর যাবে, সে বাঁকবে কেন? বাঁকতে গেলেই তো তার বল প্রয়োগ করতে হবে। বল প্রয়োগ করতে হবে তো। তার মানে নিউটনের গতিসূত্র থেকে আমরা দুটো জিনিস জানলাম। কি? ওই তোমার বলো, জাড্ডের ধারণা। আমরা ক্লাস 9 শুনেছি। জাড্ড কি? স্থির বস্তু স্থির থাকার প্রবণতা, আর গতিশীল বস্তু গতিশীল থাকার প্রবণতা। এটাকেই বলছে জাড্য। আমরা স্থিতিজাড্য এবং গতিজাড্যের কথা জানি। তো একটা স্থির বাস দাঁড়িয়ে আছে, হঠাৎ করে স্টার্ট করলো, আমাদের বডিটা পিছলে যাবে। বা গতিশীল সময় বাসটা মুভিং আছে, হঠাৎ করে ব্রেক করলো, বডির ওপরের পার্টটা কি সামনের দিকে ঝুঁকে পড়বে। এগুলো জানো তো? তাহলে জাস্ট এগুলো নিয়ে আর বেশি এক্সপ্লেনেশন করছি না। ঠিক আছে, এবার এটা কি, বাসটা স্থির অবস্থায় যখন ছিল তখন সে পুরো বডিটা স্থির ছিল। কারণ স্থিতিজাড্য, তার বডিটা চাইবে স্থির থাকতে। মানে বাসের সঙ্গে বডির লোয়ার পার্টটা ডাইরেক্টলি কানেক্টেড আছে, তাই পায়ের অংশটা এগিয়ে গেলেও বডিটা পিছিয়ে থাকতে চাইবে। আমরা কি দেখেছি, একটা গ্লাসের উপরে একটা মানে কার্ডবোর্ড রেখেছি, একটা কয়েন রেখেছি, আমরা জোর করে কার্ডবোর্ডটাকে নখ দিয়ে এখন টুসকি মারলে কি হবে বলো তো? ওই কয়েনটা জলের মধ্যে চলে যাবে। তার মানে এই কয়েনটা স্থির থাকতে চাইছে। তুমি দেখবে কার্পেটের মাদুর যখন আমরা ঝাড়ি, এরকম করে ঝুলিয়ে দিলাম, তারপরে একটা লাঠি দিয়ে মারতে থাকি না, মানে পার্টিকেল গুলো, ওই যে ধুলোগুলো ওই কার্পেটের সঙ্গে জড়ে আছে। তাকে যখন আমি ঝাড়ছি, কার্পেটটা সরে গেছে আর ও স্থির থাকতে চাইছিল, পারলো না, তাই নিচে পড়ে গেল অভিকর্ষের টানে। ওই জায়গায় থাকতে চাইছে, ও কার্পেটের সঙ্গে চলে যেতে চাইনি। এখানে ধুলো লেগে আছে, আমার এই হাতটাতে ধরো ধুলো লেগে আছে, আমি মেরেছি, এই পার্টিকেলটা এখানেই থাকতে থেকেছে চেয়েছে, আর এ পিছিয়ে গেছে, এ তো একা থাকতে পারবে না, অভিকর্ষের টানে পড়ে গেছে। এই ঘটনাগুলো তোমরা 9-এ পড়েছো, 11-এও মানে ডিটেলসে পড়েছো। আর আমি এটা বলছি না। নিউটনের ফার্স্ট ল থেকে কি পেলাম? বলের ধারণা পেলাম। বাইরে থেকে বল প্রযুক্ত না হলে বাইরে থেকে বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির, গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখায় গতিশীল। তার মানে নিউটনের গতিসূত্র থেকে, মানে প্রথম গতিসূত্র থেকে যে দুটো জিনিস জানতে পারলাম, সেটা হচ্ছে বলের ধারণা আর কি জাড্ডের ধারণা। বোঝা গেছে নাকি যায়নি? বোঝা গেছে কি যায়নি? বোঝা গেছে? চলো, এরপরের কথা হচ্ছে যে নিউটনের তৃতীয় গতিসূত্র জিনিসটা কি? তৃতীয় গতিসূত্র, দেখো দ্বিতীয় গতিসূত্র কি বলেছে তোমরা জানো? জানো? কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বোঝা গেছে? ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করবে ভরবেগের পরিবর্তনও সেদিকে হবে। তার মানে ধরো এটা একটা কার,
কার দেবো না, একটা বল দিই তাহলে একটু ভালো বোঝা যাবে। এটা একটা বস্তু। ঠিক আছে? এ এখানে স্থির অবস্থায় আছে। মানে এর কত ভেলোসিটি কত? স্থির অবস্থায় আছে। বোঝা গেছে? এবার আমি এসে ধাক্কা দিলাম। সটান একটা ধাক্কা দিলাম। ঠিক আছে? এবং এর মাস কত? m। তো মাস আর এটা ভেলোসিটি কত? 0। একে যদি আমি ধাক্কা দেই মানে ফোর্স দেই, বাইরে থেকে একটা বল দিই, তাহলে এটা মুভমেন্ট করবে। এই মুভ করে, করে এতটা পর্যন্ত গেছে। গেছে। এই মুভমেন্ট করে এতটা পর্যন্ত গেছে। কিন্তু এই মুভমেন্ট করে এই পয়েন্টের একটা ভেলোসিটি ছিল তো? এই জাস্ট সাঁই করে বেরিয়ে গেছে, এতটা গেছে। কিন্তু এখানে একটা ভেলোসিটি ছিল তো? বললাম ভি। এর ভর m ছিল, এরও ভর m হবে। বোঝা গেছে কি যায়নি? এর ভর m ছিল, এরও ভর m হবে। আমি একটা বল প্রয়োগ করেছি। তাহলে দেখো এই বস্তুটা এরকম ভাবে সাঁই করে বেরিয়ে আসবে। বোঝা গেছে? তুমি দেখো যেদিকে বল দিয়েছি সেই দিকে সরণ ঘটেছে, হ্যাঁ কিনা? হয়েছে। আর একটা দেখো, ভরবেগের কথাটা আমরা বলে দিয়েছি। ভরবেগের একটা নতুন টার্ম। ভরবেগ জিনিসটা কি বলো? হ্যাঁ, ভর ও বেগের সমন্বয়ে যে গতীয় ধর্মের সৃষ্টি হয়। ভর আর বেগ আমরা বলি ভরবেগের গুণফল ভরবেগ। এটা শুধু ভরবেগের একটা মান পাবো। কিন্তু ভরবেগ কাকে বলে? এই যে ভর এবং বেগে এদের মধ্যে যে একটা গতীয় ধর্ম সৃষ্টি হচ্ছে, যে এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এটাই তো ভরবেগ। যে গতীয় ধর্মের সৃষ্টি হচ্ছে সেটাকেই বলছে ভরবেগ। এবং তুমি ভেবে দেখো, তার মানে এই ভরবেগ হচ্ছে, তার মান আমরা কিভাবে পাবো? তোমরা যেটা বললে, ভর ইন্টু বেগ। বোঝা গেছে কি যায়নি? হঠাৎ করে নিউটনের দ্বিতীয় গতিসূত্রে একটা নতুন টার্ম পেলাম, ভরবেগের কথা। তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে ভরবেগের ধারণা পাই। এটা এমসিকিউ আসতেই পারে। দেখো, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা ভরবেগের ধারণা পাই। এবং ভরবেগের মান কিভাবে পাবো? ভর ইন্টু বেগ। এখানে ভর এম, বেগ কত? 0। তাহলে ভরবেগ কত? এম ইন্টু 0 ইকুয়াল টু কত? 0। আর এখানে ভরবেগের এম ইন্টু পি। আচ্ছা, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেতে তার সময় লেগেছে স্মল টি। বোঝা গেছে কি যায়নি? এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেতে তার সময় লেগেছে কত? স্মল টি। তাহলে ভরবেগের পরিবর্তন। তাহলে এই পয়েন্টে ভরবেগ 0, এই পয়েন্টে ভরবেগ কত? এমভি। তাহলে ভরবেগের পরিবর্তন কত? এমভি মাইনাস 0। ঠিক আছে? আচ্ছা, তুমি মনে করো এটাকে আরো যদি একটু ইজিলি আমরা করতে পারি, করা যায়। আচ্ছা ঠিক আছে, এরকমই হোক, যেহেতু এতটা ছবি এঁকে দিয়েছি। তাহলে এটা ভরবেগের পরিবর্তন। নিউটনের দ্বিতীয় গতিসূত্রের সূত্র বলেছিল ভরবেগের পরিবর্তনের হার। হার মানে আমরা কি বলি? সময় দিয়ে ভাগ করে দেবো। তাহলে এইটা ভরবেগের পরিবর্তনের হার, মানে এটা সময় দিয়ে যদি আমি ভাগ করি, এটা হবে কি প্রযুক্ত বলের সঙ্গে সমানুপাতিক। মানে mv-0/t, এটা প্রযুক্ত ফোর্স অ্যাপ্লাইড। এপিপি লিখে দিয়েছি, অ্যাপ নয়। আবার অ্যাপের কথা বললে তোমরা নিশ্চয়ই জানো, পিটাফোনিক্সের একটা অ্যাপ লঞ্চ করেছে। তোমরা সবাই ইনস্টল করেছো? ইনস্টল করে লগ ইন করবে, দিলে তাহলে আমাদের যা ফ্রি অ্যাক্সেস আছে সেটাও দেখতে পারবে। তারপর তোমাদের যা কোর্স আছে সেগুলো তো দেখতেই পাবে। ঠিক আছে? দেখো, থিটাফোনিক্স না করলে করে নাও এক্ষুনি, মানে এক্ষুনি না, পড়ার পরে প্লে স্টোর থেকে। ঠিক আছে? চলো, এই যে প্রযুক্ত বল অ্যাপ্লাইড ফোর্স, এটা কি রয়েছে বলো তো? ভরবেগের পরিবর্তনের সঙ্গে সমানুপাতিক। বোঝা গেছে? এবার এই সমানুপাতিক সাইনটাকে হাঁটানোর জন্য এফ অ্যাপ্লাই যদি করি, এটা কে দেব? mv/t। বোঝা গেছে? এই কে এর ভ্যালুটা এক্সপেরিমেন্টে দেখা গেছে 1 হয়েছে। এই কে, তার মানে এই কেটাকে আর আমরা এখন লিখবো না। মানে পরীক্ষা করে দেখা গেছে কে এর ভ্যালু 1। তাহলে এফ অ্যাপ্লাইড মানে অ্যাপ্লাইড ফোর্স মানে প্রযুক্ত বল সমান এম ইন্টু ভি/টি। দেখো, ভি/টি মানে বেগ বাই সময়, অর্থাৎ বেগ পরিবর্তন বাই সময়। এখানে তো v-0 ছিল, ওটা তো v-0 ছিল, হ্যাঁ কি না? তার মানে বেগ পরিবর্তন বাই সময়। বেগ পরিবর্তন বাই সময়,
এটাকে ত্বরণ বলছি, হ্যাঁ কি না? তার মানে আমরা বলতে পারি এম ইন্টু এ, ফোর্স অ্যাপ্লাইড। আমরা যখন প্রচুর কষ্ট পাই মনে, তোমাকে সাহস বা বল যোগায় কে? হ্যাঁ, মা, ঠিক। তাহলে ফোর্স অ্যাপ্লাই ইজিক্যাল টু মা। ফোর্স অ্যাপ্লাই ইজিক্যাল টু মানে প্রযুক্ত বল সমান মাস ইন্টু অ্যাসিলারেশন। এ মানে অ্যাসিলারেশন বা ত্বরণ, বোঝা গেছে? হ্যাঁ, তখন মন থেকে ভেঙে পড়ি, তখন কি মা তো বলে ঠিক আছে রেজাল্ট খারাপ হয়েছে, পরেরটা ভালো হবে, এই রেজাল্টটা তোমাদের পরের বারে ভালো করে করবি, এখন একটু কম বেশি করে ঘুমিয়ে নে, পরে কম ঘুমাবি, এরকম বলে তো, বেশি ঘুমোতে বলে। তাহলে হ্যাঁ হ্যাঁ বলছো কেন? বোঝা গেছে? দেখো বলের মান আমরা পেয়ে গেলাম, তার মানে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে দুটো জিনিস জানলাম একই রকম। প্রথমে জানলাম কি ভরবেগের ধারণা, আর সেকেন্ড জানলাম কি প্রযুক্ত বলের মান আমরা জানতে পারলাম, অর্থাৎ বলের মান পাবো আর কি ভরবেগের ধারণা পাবো। আর প্রথম গতিসূত্র থেকে আমরা জেনেছিলাম চার্জের ধারণা ছিল আর বলের ধারণা ছিল। চলো এবার তৃতীয় গতিসূত্র, মানে প্রচুর 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 অ্যাপ্লাই আমাদের জীবনের সঙ্গে। প্রথমবার দ্বিতীয় অ্যাপ্লাই হয়, এটা আমরা তৃতীয় গতিসূত্র প্রচুর জানি, যে তুই আমাকে মারলে আমিও তোকে থাপড়াবো, মনে হয় তো? তৃতীয় গতিসূত্র জিনিসটা তোমরা জানো, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া বর্তমান। ইংরেজিতে বলে এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট ডিরেকশন। ঠিক আছে, অপোজিট রিয়াকশন, ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তার মানে তুমি যে অ্যাকশন করবে তার একটা অপোজিট রিয়াকশন আছে। মানে ধরো তোমার ভাই বা তোমার বোন তোমাকে হাই করে দিল, অ্যাকশন দিল, তখন তুমি কি করবে? তুমিও ঘুরে দিবে, ওটা রিয়াকশন। পুরো ফিজিক্স ভুল হয়ে গেল এখানে, ওখানেই পুরো ফিজিক্স ভুল। এটা ফিজিক্সে এই কথা বলেনি। তুমি তোমার ভাইয়ের, তোমার ভাই বা তোমার বোন তোমাকে ঠাই করে দিয়েছে, ঢাস গালে দিয়েছে, গালও তাকে সঙ্গে সঙ্গে একটা অ্যাকশন দিচ্ছে, জন্য হাত জ্বালা করছে, ওখানে রিয়াকশন হয়ে গেছে। তোমাকে ঘুরিয়ে মারতে হবে সে তোমাকে মেরেছে বলে, বা তুমি তাকে মেরেছে বলে সে তোমাকে মারবে, অলরেডি নয়। ওই একই বিন্দুতে যেখানে তুমি অ্যাপ্লাই করবে, এই করে আমি যদি মারি, এখানে যে আঘাতটা লাগবে, যেটা আমি করব না, তাই না? তাহলে স্যার আমাকে ধরে কৈফিয়ত দিবে, এটা মারলে কেন? তাহলে কেস হচ্ছে যে এখানে যদি আমি ধাক্কা দিই, তাহলে এই পয়েন্টও আমাকে একটা অপোজিট রিয়াকশন দেবে। চেষ্টা করতে পারো বাড়িতে এরকম করে হাত করে ওয়ালে মারতে জোর করে। তাহলে এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল এন্ড অপোজিট রিয়াকশন। আচ্ছা, F12 এটা একটা ভেক্টর ফোর্স, হ্যাঁ কি না? এই 1 2 মানে কি? ফোর্স অন এ ডিউ টু বি, মানে 1 নম্বরের উপর ফোর্স 2 নম্বরের জন্য। এটার মানে বুঝতে পেরেছো? না বুঝতে পারলে এটা বলো, এটা 1 নম্বর বস্তু, এটা 2 নম্বর বস্তু। এ এখানে এসে ধাক্কা মারলো, একের উপরে ধাক্কা পড়লো 2 এর জন্য, ঠিক আছে? বা মনে করো এই 1 নম্বরটা 2 কে ধাক্কা মারলো, 2 এর উপরে পড়লো 1 এর জন্য। দেখো দুজনের ডিরেকশন আলাদা না? এ এদিকে ধাক্কা দিয়েছে, ওদিকে ধাক্কা দিয়েছে, তো মাইনাস, আলাদা মানে অপোজিট। F12 ইকুয়াল টু মাইনাস F21, এভরি অ্যাকশন ইজ ইকুয়াল। দেখো এর ভ্যালু আর এর ভ্যালু একই। আবার কি বলে দেই এটা, দেখো কি এখানে যদি একটা F12 দেওয়া হয়, এদিকেও একটা প্রতিক্রিয়া বল পাবো, এবং F12 এর যে মড, F21 এর মড ভ্যালু কিন্তু একই, মান একই, অভিমুখটা আলাদা। বোঝা গেছে? আচ্ছা, এইটা যদি তুমি না বুঝতে পারো, আবার একটু বলে দেই। এটা 1 নম্বর বল, এটা 2 নম্বর। এদিকে ফোর্স দিচ্ছে F1, আর এদিকে ফোর্স করছে F12। যদি দুটো বলকে আমি এরকম দিয়ে দেই, দুটো বল আলাদা আলাদা দূরে দূরে ছিল, আমরা দুজনকে এরকম ঠেলে দিয়েছি। এভরি অ্যাকশন ইকুয়াল এন্ড অপোজিট, ঠিক আছে? তোমরা এই ইকুয়াল এন্ড অপোজিট ডিরেকশন মানে রিঅ্যাকশন, এটা কোথায় পড়েছো? কুলম্বস ল।
আধান ছিল, এটা Q1 একটা Q2, এ তাকে F12 বলে যদি টানে, এ তাকে কি F21 বলে টানবে, হ্যাঁ কি না? এটা 1 নম্বর, এটা 2 নম্বর। তাহলে এই 1 নম্বরকে এদিকে টানছে। 1 নম্বরের উপর ফোর্স 2 এর জন্য, ঠিক আছে? আবার 2 নম্বরের উপর ফোর্স 1 এর জন্য। এটা জেনেছো তো? চলো। আর না নিউটন তৃতীয় গতিসূত্র বেশি ঘাটাঘাটি করে লাভ নেই। বলের ঘাত, বলের ঘাত জানো? জানো বলের ঘাত? জানো? দেখো একটা স্থির মানের বল একটা কিছুটা সময় ধরে অ্যাপ্লাই করছি, বুঝতে পেরেছো? একটা স্থির মানের বল কিছুটা সময় ধরে একটা বস্তুর উপর অ্যাপ্লাই করছি। আমি ধরো এই বোতল মানে কিছু একটা বলবো, ধরো এই বোতলটাকে একটা সারফেসের উপরে আছে, আমি গেলে একটা সেম ফোর্স দিচ্ছি, এইভাবে ধীরে ধীরে সরাচ্ছি। স্থির মানের বল সময় ধরে যদি আমরা অ্যাপ্লাই করি, তখন প্রযুক্ত বল এবং সময়ের গুণফল তার ভরবেগের পরিবর্তনের সঙ্গে সমান হয়, ঠিক আছে? এই প্রযুক্ত বল এবং সময়ের গুণফলটাকে বলা হচ্ছে বলের ঘাত। মনে রাখার জন্য বাঘ মনে রাখবে, বাঘ হয় বলে মানে বলের হয় ঘাত। কারণ এর পরেরটা বলাবো ঘাত বল, দুটো গুলিয়ে যাবে না। প্রথমে মনে রাখবো স্যার যেটা বলেছিল বাঘ, আর বাঘ মানে বলের ঘাত, বোঝা গেছে? তাহলে গুলিয়ে যাবে। এই বলের ঘাত, বলের ঘাত জিনিসটা হচ্ছে, আমি বললাম যে একটা স্থির মানের বল, এর কনসেপ্ট হচ্ছে স্থির মানের বল হতে হবে এবং সময় ধরে কার্য করবে। তাহলে স্থির মানের বল কিছু সময় ধরে যদি কাজ করে তাহলে এটা হচ্ছে, তখন আমরা কি পাবো, এই স্থির মানের বলটাকে যদি এফ বলি, সময়টা যদি টি বলি, তো এই এফ গুণিত টি এটাই হচ্ছে বলের ঘাত। বোঝা গেছে না যায়নি? ভালো করে এটা হচ্ছে, বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, আর এটাই বলের ঘাত হচ্ছে ভরবেগের পরি, মানে একটু আগে নিউটনের দ্বিতীয় গতিসূত্র প্রুফ করার সময় যে ছবিটা আমরা ড্র করেছিলাম, সেটা যদি আমরা এগেইন করি, যে এটা একটা অবজেক্ট, এই অবজেক্টটাকে আমি যদি এফ বল প্রয়োগ করে রাখি, হালকা এই এফ বল প্রয়োগ করে একটা ঠেলছি 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 ঠেলছি, এখানে আসবে, বোঝা গেছে না যায়নি? এবং এই বলটাকে আমি জাস্ট এখান থেকে ঠেলা শুরু করেছি, এফ বল দিয়েছি 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 দিয়েছি, এফ বলই চলছে, দেখো বোঝা গেছে? এ চলতে থাকছে, এরকম অনেকটা গেছে, চলতেছে। এবার ঠেলছি ঠেলছি ঠেলছি, এই পয়েন্টে একটা তোর ভেলোসিটি থাকবে, একটা স্পিড তো থাকবে বা ভেলোসিটি থাকবে। আমি ধরলাম এই পয়েন্টে বেগ হচ্ছে ইউ, ঠেলছি 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 ঠেলছি, এরকম করে পয়েন্টে হচ্ছে টি, এবং এইখান থেকে এইখানে বল ক্রিয়া করেছে টি সময় জুড়ে, এফ ইন্টু টি, মানে সেটাই বলছে ভরবেগের পরিবর্তন যদি গ্রেটার দেন ইউ, বোঝা গেছে? আর এইটাই হচ্ছে বলের ঘাত। পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, এরকম সমস্ত ডাটা দিয়ে দিবে যে স্থির অবস্থা থেকে একটা শুরু করলো, এত সময় ধরে কাজ করলো, তাহলে বলের ঘাত কত, বা এফ একটা এফ এর মান বলে দেবে, বোঝা গেছে? তখন এফ ইন্টু টি বের করবে, বা দেখবে এই রাইট সাইডের সবগুলো ডাটা সাপ্লাই থাকবে, ভর বলে দেওয়া আছে, ভি দেওয়া আছে, ইউ দেওয়া আছে, বা ইউ স্থির বলে দেবে, এইটা আছে মানে আমরা এটা পেয়ে যাব। বা এই দুটো দিয়ে দিয়েছে, আমরা বলবে যে বলের ঘাত কত, সিম্পল গুণ করলেই পেয়ে যাব, ঠিক আছে?
আচ্ছা, এই বলের ঘাতের এর মাত্রা কি? বলের ঘাতের মাত্রা কি হবে? ভরবেগের মাত্রা যা, ভরবেগের মাত্রা কি? mL (10⁻⁻1)। বোঝা গেছে? এই এটাও কিন্তু প্রচুরবার পরীক্ষায় এসছে যে বলের ঘাতের মাত্রা কি? বোঝা গেছে? বলের ঘাতের এককও বলতে পারবে। ঠিক আছে? বলের ঘাতের একক কি? নিউটন সেকেন্ড। বোঝা গেছে? আর তোমার এটা এসআই তে ঠিক আছে কি? এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে ঘাত বল। ঘাত বল হচ্ছে একটা বিশাল বড় মাপের বল, একটা বিশাল বড় মাপের বল খুব অল্প সময়ের মধ্যে একটা বিন্দুতে ক্রিয়া করবে। কখন? আমরা যখন পেরেককে বলের মধ্যে যখন ফুটাই আর কি, পেরেক বা কাঠের ওপরে আমরা ঠুকি তো হাতুড়ি দিয়ে। এবারে বেশি মানের বল, এই একটা বেশি মানের বল কি করা হয়, একটা অল্প সময়ের জন্য জাস্ট ক্রিয়া করছে। তার মানে ঘাত বল হচ্ছে এক ধরনের বল, একটা বৃহৎ মানের বল। বলের ঘাত হচ্ছে ভরবেগের পরিবর্তনের সঙ্গে ইকুয়াল হচ্ছে, আর ঘাত বল একটা বৃহৎ মানের বল। এই বৃহৎ মানের বল, এই বলের যা মাত্রা, ঘাত বলের মাত্রাও সেম। বলের ঘাতের মাত্রা হচ্ছে ভরবেগের মাত্রার সঙ্গে। বোঝা গেছে? আর এটা নিয়ে বেশি কিছু বলছি না। এরপরে তোমাদের নিউটনস ল অফ মোশনে রয়েছে কপিকলের কথা। জানো, মনে পড়েছে? চলো, এটা টেবিল। বোঝা গেছে? বোঝা গেছে? তার মানে এটা কি কপিকল? আমরা জানি এটা কপিকল। এটা একটা বস্তু ভর এম, এই বস্তুটা ভর কত? ক্যাপিটাল এম। এটা স্মল এম, এটা ক্যাপিটাল এম। ধরলাম এই ক্যাপিটাল এম গ্রেটার দেন স্মল, এবং এই যে কপিকলটার সঙ্গে এই যে স্ট্রিংটা বা দড়িটাকে ইউজ করেছি, এদের মধ্যে কোনো ঘর্ষণ বল কাজ করছে না, এবং এই স্ট্রিংটা মাসলেস মানে ভরশূন্য। ঠিক আছে? এই কন্ডিশনগুলো যদি হয় তখন তুমি দেখবে যে এদের মধ্যে একটা কি কাজ করছে, ত্বরণ কাজ করবে। কেন? এটা ভারী আছে মানে কি এদিকে নামাবে এ ত্বরণে, এ যখন এ ত্বরণে নামাবে এও তো এ ত্বরণে এদিকে সরবে। বুঝতে পারছো কি পারছো না? ক্লিয়ার? ক্লিয়ার? এই ত্বরণের মান কত এটা আমরা ফাইন্ড করব। ঠিক আছে? দেখো, আমরা ফ্রি বডি ডায়াগ্রাম দিয়ে অনেক অঙ্ক করেছি ক্লাস 11-এ এফবিডি। তার মানে যদি শুধুমাত্র এই অবজেক্টটাকে ধরি, এর ফ্রি বডি যদি আমরা মানে ড্র করি, এর এমজি এর দিকে কাজ করবে হ্যাঁ কি না? করবে। এই বডির টেনশন উপরের দিকে কাজ করবে কিনা? টেনশন উপরের দিকে কাজ করবে হ্যাঁ কিনা? তাহলে এরকম ফর্মুলাকে যদি আমি কাজে লাগিয়ে, মানে আমি এর ডেরিভেশনটা করছি না কারণ ডেরিভেশন লাগবে না, কাজে লাগাই, তখন আমি একটা ত্বরণের ভ্যালু পাবো। মানে এটা এরকম ভাবে নামবে আর এটা এদিকে সরবে, এই নামবে এদিকে সরবে। বোঝা গেছে কি যায়? এই এ ত্বরণের ভ্যালুটা হচ্ছে ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। জাস্ট এইটা করে দিলে অঙ্ক খতম। কোশ্চেন আসবে, এটা করবে, অঙ্ক হয়ে গেল।
বুঝতে পেরেছো? এবং এই যে দেখো দড়ির টান, তো এখানে তো টান নয়, টানটা তো এখানেও কাজ করবে। বোঝা গেছে কি? এখানেও টান কাজ করবে। এবং আরেকটা কন্ডিশন আমি বলে দিই, এই বস্তুটা এবং এই টেবিলের মধ্যে কোনো ফ্রিকশন থাকবে না। ওই দড়িটা বা স্ট্রিংটার সঙ্গে কপিগুলোর যেমন কোনো ফ্রিকশন থাকবে না, এই টেবিলটার সঙ্গে বস্তুটার কোনো ফ্রিকশন থাকবে না। এরপরে বলছে টিটা ফাইন করো। টি হবে ক্যাপিটাল এম স্মল এম বাই এম প্লাস এম ইন্টু, আচ্ছা আমি এটা মিস করেছি, এটা এম প্লাস এম হবে। হ্যাঁ, এম উপরেরটা এম প্লাস এম হবে। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এইটা, এই দুটো আমাদেরকে কিন্তু একটু মনে রাখতে হবে এই ছবির জন্য। এই ইমেজ মানে এই ছবির জন্য এই ইকুয়েশন। বোঝা গেছে? বোঝা গেছে? দেখো আরো একটা ছবি ছিল না, যেটা একটা কপি করলে দু সাইডে ঝুলে থাকবে? স্মল এম এটা ক্যাপিটাল এম, একই রকম ভাবে বলবো যে ক্যাপিটাল এম গ্রেটার দেন স্মল এম। কন্ডিশন কি? এই স্ট্রিংটা এবং এই কপি কলটার মধ্যে কোনরূপ কোনো ফ্রিকশন কাজ করছে না, এবং এই দড়িটা একটা মাসলেস, ভরহীন। তখন এটা যদি ভারী হয় তাহলে এ একটা এ ত্বরণ নিয়ে নিচে নামবে, এর উপরে এ ত্বরণ নিয়ে উপরে উঠবে। হ্যাঁ কি না? এই ত্বরণটার মান কত? ত্বরণটার মান হচ্ছে, এটারও ক্যালকুলেশন কিন্তু আমাদের লাগবে না। এ ইজ ইকাল টু এম ক্যাপিটাল এম স্মল এম মাইনাস স্মল এম ক্যাপিটাল এম প্লাস স্মল এম। কি তো জানো অভিকর্ষীয় ত্বরণ পরীক্ষায় যদি সাপ্লাই দেওয়া থাকে 9.8 10 যাই সাপ্লাই থাকবে সেটাই ইউজ করবে, আর নিজে করার জন্য সুবিধা মতো 10 ধরে নেবে। বোঝা গেছে? এবং এখানে এর ভ্যালু হচ্ছে 2 m স্মল এম বাই এম প্লাস এম। দেখো, এটা দেখলে, এটা লিখলে, এটার সঙ্গে এটা জাস্ট চেঞ্জেসটা দেখো। এখানে জাস্ট একটা 2 লেগে গেছে পরেরটায়। হ্যাঁ কি না? আর একটা দেখো এখানে জাস্ট এম বাই এম প্লাস এম, এখানে দেখো এম মাইনাস এম বাই এম প্লাস, এখানে ছবিটা এলো না কেন? শেষ শেষ, খুব একটা চেঞ্জেস কিন্তু নেই, মনে রাখতে খুব একটা প্রবলেম হবে না। ঠিক আছে? এবার লিফট, লিফটে চলেছো? হ্যাঁ, লিফটের ক্ষেত্রে কি হয়? দুটো কন্ডিশন বলবো। এ ত্বরণ নিয়ে উঠছে, ঠিক আছে? কালিতে তখন লম্ব প্রতিক্রিয়া বল n ইজিক্যাল টু n ইকুয়াল টু m ইন্টু জি প্লাস এ। এটা অভিকর্ষজ ত্বরণ যদি এ ত্বরণ নিয়ে ওঠে। হ্যাঁ কি না?
তুমি একটা জিনিস দেখো, এ ত্বরণ, আমি বলতে পারি এ ত্বরণটাকে মন্দন লিখলাম, একটা নেগেটিভ কথা বললাম তো, জাস্ট এর নেগেটিভ নিয়ে উঠছে, নিয়ে নামছে, তো দুটো নেগেটিভ কি হয়, প্লাস হয়ে যায় না? মানে এই দুটো ক্ষেত্রে রুলস এটা, বোঝা গেছে? এই একটাই মনে রাখবে, দিলে এটাকে তো নেগেটিভ নেগেটিভ করে নিলেই তো হয়ে গেল। দু নম্বর বলছে এ ত্বরণ নিয়ে নামছে, মানে কি এ মন্দন নিয়ে উঠছে, নাকি না? তখন ফর্মুলা হবে n ইজিক্যাল টু m মাইনাস এ। দেখো এ ত্বরণের জায়গায় এ মন্দন হয়েছে, আর ওঠার জায়গায় কি না, মানে নামার জায়গায় কি হচ্ছে, উঠছে, বোঝা গেছে? এবার বলছে যদি সমবেগে ওঠে, সমবেগে ওঠে মানে কি অ্যাসিলারেশন কি শূন্য হয়ে যাবে, তো তার মানে সমবেগে উঠলে এ জিরো হয়ে যাবে, তারপরে শুধু এমজি, সমবেগে নামলে এ জিরো, এটা জিরো হয়ে যাবে, বোঝা গেছে? আর বিশেষ কিছু আসে, ঠিক আছে? এতটুকুই তোমাদের চ্যাপ্টার কমপ্লিট, বোঝা গেছে? পরের দিন ঘর্ষণ, ঘর্ষণ করে, ঠিক আছে? আর তোমাদের যদি কোনো প্রবলেম থাকে আমাকে নেক্সট ক্লাসে বলবে। আজকে এতটুকুই।